আজকে মেন লাইভে আসার মেন যেটা কারণ সেটা হলো যে কোভিড সম্বন্ধে আমরা আজ মনে হয় প্রায় 32 দিন হয়ে গেল, তাই তো? হুম, আমরা লকডাউনে আছি। হুম, আমি মাঝে খানিকটা শুনতে পাইনি। বলছি ফোন আসছিল, একটু রিপিট বলছি করবে যে কোয়েশ্চেনটা? কোভিড মনে হয় আমাদের লকডাউনে আমরা প্রায় 32 দিন হয়ে গেল আমরা আছি প্রায়। হ্যাঁ, 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 1 মাস পেরিয়ে গেলাম হ্যাঁ, আমরা। তো তার আগে থেকেই শুরু হয়ে গেছিল। তুমি তার অনেক আগে থেকে আমাকে বলতে শুরু করে দিয়েছিলে। ইভেন আমি ব্যাংকক যাওয়ার কথা ভাবছিলাম, তখন তুমি আমাকে বারণ করেছিলে যে এই সময় যেও না, কারণ ওখানে সংক্রমণ অনেক বেশি হতে পারে। তো জানুয়ারি মাসে ব্যাংককে হ্যাঁ, যাইনি আমি। তারপরে বম্বেতে ছিলাম। হ্যাঁ, এবং তারপর তুমি আমাকে বলেছিলে যে এটা প্যান্ডেমিক হতে চলেছে। তখনও আমাদের সবার কাছে সেই ইনফরমেশনটা ছিল না। বাট যেহেতু তুমি একজন প্রফেশনালি একজন ডাক্তার এবং সারাক্ষণ এটা সম্বন্ধে অনেক তথ্য তোমার কাছে আসছিল, তো তুমি বলাতে আমি লকডাউন শুরু হওয়ার আগেই চলে আসি কলকাতাতে। এবং আমার আরেক বন্ধু যিনি সেন্ট্রাল ডেপুটি কমিশনার অফ পুলিশ কলকাতা, সুধীর কুমার, ও বলেছিল, ও এবং তুমি দুজনে মিলে আমাকে বলেছিলে বোম্বে থেকে চলে আসতে। তো আমি আর কোনো চিন্তা ভাবনা না করে চলে আসি। এবং আমার আজও মনে আছে যখন এয়ারপোর্টে আমি ঢুকছি, তার আগে তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি থ্রু আউট মাস্ক পরবো কিনা, এবং ওখানে লাউঞ্জে গিয়ে ডিনার করবো কিনা। তো তুমি আমাকে প্রত্যেকটা আবার বুঝিয়েছিলে কিভাবে করা উচিত। তো খুব ভয়ে ছিলাম সাংঘাতিক, এবং পুরো লাস্ট ফ্লাইটে এসেছিলাম আমার মনে আছে। এবং পুরো ফ্লাইটটা পুরো ভর্তি ফ্লাইট ছিল, এবং প্রত্যেকে সবাই মাস্ক পরেছিল, এবং অনেকে জ্যাকেট পরেছিল, কেউ কেউ সামনে কাশছিল। তো আমি তোমাকে লাস্ট মোমেন্ট অবধি ফোন করেছিলাম। তো এনিওয়ে, তো এতগুলো কথা বললাম একটাই কারণে যে করোনা ভাইরাস সম্বন্ধে অনেকে অনেক কিছু জানে, এবং অনেকে অনেক কিছু অলমোস্ট জেনে গেছে। অলমোস্ট 1 মাস হয়ে গেল। তুমি আমাদের কিছু বলো যেগুলো আমরা কয়েক হয়তো সেকেন্ডের জন্য ঠিকঠাক ডিসকানেক্ট হয়ে গেছিল ঠিকঠাক জানি সম্ভবত। না। দেব কিছু লাইনে আছে? হ্যালো? টেকনোলজি। ডাক্তারবাবু কিছু একটা প্রবলেম হচ্ছে না, হয়তো ওখানে নেটওয়ার্কে কিছু একটা প্রবলেম হচ্ছে। দেব কিশোর ওখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ডিসকানেক্ট হয়ে গেছে। ও ডিসকানেক্ট হয়ে গেছে, ওকে। হ্যালো, ইয়া, উনি এসে হ্যাঁ, গেছে। দেবকিশোর, তুমি শুনেছিলে আমি অনেক অনেক কথা বলে গেছিলাম। হ্যালো। আমার মনে হয় আমাকে অ্যাড করতে হবে। না, আমি আমি তো তো কানেক্ট। আপনি হ্যালো। কানেক্ট আমি তো আছেন? আমরা শুনতে পাচ্ছি, আমরা তোমাকে দেখতেও পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, আমরা তোমাকে শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি দেবকিশোর। শোনা যায়? ওনার কিছু একটা প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। আহ, বুঝতে কিছু শুনতে পাচ্ছি না। যদি মোবাইল নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, একবার ওয়াইফাই দিয়ে কানেক্ট করে নিন, বেটার কানেক্টিভিটির জন্য। ডক্টর গুপ্তাকে ততক্ষণে পেলাম আমরা। এখন ডাক্তারবাবুকে একটু উনি নেটওয়ার্ক কানেক্টিভিটি প্রবলেম হচ্ছে, ঠিক করে নিন। তুমি বলতে থাকো। যদি কিছু তোমার ফাইনালে কিছু বলার থাকে যারা দেখছে। আমি আপনার কাছে লাইভ কমেন্টস গুলো পড়ছিলাম, অনেকে যারা যারা লিখেছে। আহ, অনেকে প্রচুর অনেক কিছু লিখেছে। আমি বাংলাদেশ থেকে বলছি। মোহাম্মদ সুমন, শ্রীনা রয় লিখেছে, দাদা। মাম্পি দাস, হাই দাদা, কেমন আছো? মৌসুমি বাঘ, হাই। সবাই লিখেছে তুমি কেমন আছো। দেখো, আমি তো ভালো আছি, কারণ লকডাউনের মধ্যে যতটুকু ভালো থাকা যায় ততটাই আছি।
তো হ্যাঁ ফাইনালি ডাক্তারবাবু, আসতে পেরেছি। লকডাউন হ্যাঁ, সো এটা শোনা টেকনোলজি। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। লক হ্যাঁ, তো ডক্টর গুপ্তা। হ্যাঁ, টেকনোলজি আমার আসলে এত করোনা এফেক্ট অ্যাকচুয়ালি প্রত্যেক 5 মিনিট আমার তোমার ফোন আসছে। তো হ্যাঁ, আমি সব জানি তোমার না করে এখন সারা ফাইনালি আবার ব্যাক সারাক্ষণই টু ফোন দ্য আসতে শো। থাকে তোমার হসপিটাল থেকে, তোমার হ্যাঁ প্রচুর পেশেন্টের থেকে ফোন আসতে থাকে। তো তুমি একটুখানি এক্স্যাক্টলি আমাদের যদি করোনা ভাইরাস সম্বন্ধে আরো কিছু তথ্য বলো, তাহলে আমরা একটু একটু ভালো হ্যাঁ করে জানতে পারি যে এক্স্যাক্টলি ধরো কি ধরনের মাস্ক পরা যায়। ধরো রাস্তাঘাটে হ্যাঁ দেখতে পাচ্ছি যে হ্যাঁ অনেকে দোকানে বাজারে যেরকম নর্মাল কাপড়ের পাওয়া যাচ্ছে, হুম অনেকে দেখছি গামছা বাঁধছে, অনেকে দেখছি রুমাল বাঁধছে, অনেকে দেখছি হুম শাড়ির এটা বাঁধছে। হুম হুম তো আহ, হুম হুম অনেকে দেখছি আবার N95-ও পরে হুম, পরে বাজারে টাজারে বেরোচ্ছে, আবার অনেকে সার্জিক্যাল ঠিক মাস্ক পরছে। ঠিক ঠিক। তো তুমি একটু এক্স্যাক্টলি যদি আমাদেরকে গাইড হ্যাঁ করো যে কি ধরনের মাস্ক সত্যিকারের মানে মেডিকেলি পরা উচিত, যেটা আমাদের হ্যাঁ ঠিকঠাক ভাবে প্রোটেক্ট করবে। হুম হুম, খুব ভালো। ওনার বারবার করে প্রবলেম হচ্ছে। হ্যাঁ এখন আমাদের আর তুমি একবার কমেন্ট গুলো পড়ে নাও ততক্ষণে, আমি ওনাকে হেল্প করছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলবো আমি। হ্যালো। হ্যাঁ বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে তো পাচ্ছি। মাস্ক যেটা হ্যাঁ এখন আমাদের দেশেও আমাদের স্টেটেও যেটা বলা হয়েছে যে সবাইকে মাস্ক পরতে, সেটা খুবই টাইমলি একটা অ্যাডভাইস। এবার সিডিসি মানে আমেরিকাতেও কিন্তু এখন বলছে যে সবাই বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে। এবার যে প্রশ্ন করেছো সেটা ঠিক প্রশ্ন। পরলে কি মাস্ক পরবো? আর আমরা যখন রাস্তায় বেরোচ্ছি দেখছি সব রকম মাস্ক পরে মানুষ ঘুরে বেড়াচ্ছেন এবং রেসপিরেটর অব্দি পরে ঘুরে বেড়াচ্ছেন। তো এক্ষেত্রে যেটা বলার যে সিডিসি আমরা যদি একদম সেন্টার অফ ডিজিজ প্রিভেনশন কন্ট্রোল আমেরিকার রেকমেন্ডেশনটাকে দেখি, ওরা কিন্তু খুব ক্লিয়ারলি বলেছে ক্লথ মাস্ক হলেও হবে, মানে কাপড়ের মাস্কও তুমি যদি পরো সেটাও কিন্তু তোমার প্রোটেকশন দেবে। এরপর N95 কিন্তু একেবারেই হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য। ইভেন সব ডাক্তার নার্সদেরও কিন্তু N95 পরার দরকার নেই। কারা পড়বে? ডাক্তার নার্সরা পড়বে কিছু প্রসিজিওর করার সময়, যেরকম প্রসিজিওরে প্রচুর এয়ারোসল জেনারেশন হয়। এবং এই মিসইউজ অফ মাস্কটা কিন্তু অ্যাক্রস দ্য সোসাইটি আমরা দেখতে পাই। শুধু সোসাইটিতে নয়, হসপিটালের মধ্যেও আমরা দেখি যে অনেকে আননেসেসারি N95 পরে ঘুরে বেড়াচ্ছেন। এটা দরকার নেই। এবং N95 তুমি যদি বেশিক্ষণ পরে থাকো সেটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকারক। সেই জন্য নর্মাল ক্লথ মাস্ক এনাফ, মানে আমাদের নর্মাল সোসাইটির মধ্যে মুভমেন্টের জন্য নর্মাল ক্লথ মাস্ক ইজ এনাফ। এরপর হসপিটালের জন্য 3 প্লাই মাস্ক, আমরা যে সার্জিক্যাল বা মেডিকেল মাস্ক দেখি ওর মধ্যে না 3টে লেয়ার আছে। ওই 3টে লেয়ার দেওয়া মাস্ক কিন্তু মোর দ্যান এনাফ, 95% ভাইরাস প্রোটেকশন ওর থেকেই হয়ে যায়। এর বাইরে আর কিছু করার দরকার নেই। এবং কিছু স্পেশাল প্রসিজিওর করার সময় তখন N95 বা আরেকটু অ্যাডভান্স রেসপিরেটর সেগুলো পরা যেতে পারে। মানে তুমি বলছো যদি আমরা যে ছেলেরা যে রুমাল ইউজ করতাম, সেই রুমালটাকে হুম। দিয়ে নাক মুখ ঢেকে রাখলেও হয়ে যাবে? দেখো সেটা কখনোই বেস্ট প্রোটেকশন নয়, কিন্তু মানে যখন কিছু হাতে নেই তখন সেটা পরা যেতে পারে। সেই অবধি ঠিক আছে। মানে এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, N95 অন্তত পরার দরকার নেই। মেডিকেল মাস্ক বা সার্জিক্যাল মাস্ক তাও পরা যেতে পারে, কিন্তু N95 সাধারণ রাস্তাঘাটে চলাফেরার জন্য পরার দরকার নেই। হ্যাঁ এবার আর রুমাল অনেককে দেখছি বা আমরা যে কাপড় কাপড় কেটে পড়ছে, অনেকে দেখছি যে থান কেটে কাপড় এফেক্টিভ কেটে। এফেক্টিভ এটা, হ্যাঁ এটা কি কি হচ্ছে বলতো, মানে ধরো আমার ইনফেকশন আছে, সেখান থেকে অন্যদের স্প্রেড করার চান্সটা অনেকটা কমে যাচ্ছে। মানে অন্যের থেকে আশাটা হয়তো সেভাবে কমানো যাচ্ছে না, কিন্তু আমি যদি ইনফেক্টেড হই আমি অন্যকে ছড়াতে পারবো না, তার খানিকটা অ্যাসুরেন্স থাকছে। তো এটা আর কি ঠিক আছে, মানে এটা পড়লেও হবে এরকম একটা ব্যাপার, কখনোই এটা বেস্ট নয়। কিন্তু অন্তত ক্লথ মাস্ক যেন মানুষ পরে রাস্তায় বেরোয়, সেটাই বলা। তার কারণ এখন একটা ভীষণ রকমের স্কেয়ারসিটি আসতে চলেছে এবং এসে গেছে। কারণ N95 মাস্ক তো ছেড়ে দাও, 3 প্লাই মাস্কও কিন্তু এখন খুব আনঅ্যাভেলেবল হয়ে যাচ্ছে দিনে দিনে।
এবং যাদের সেটা সবচেয়ে বেশি দরকার হাসপাতালে, তারাও কিন্তু কদিন পরে সেগুলো পাবে না। তো সেই রকম একটা স্কেয়ারসিটি যখন আসতে চলেছে, তখন আমাদের খুব বুঝে শুনে মাস্ক ইউজ করা উচিত। এবং এটা আমি বলবো যারা হাসপাতালে কাজ করে তাদের জন্য, তারাও যেন N95 মাস্ক অযথা ইউজ না করেন। বাট এই স্কেয়ারসিটিটা কেন হবে? মানে এটা এটা আমাদের সরকার থেকে শুরু করে, এটা কি আমরা জানি না? স্কেয়ার হ্যাঁ, স্কেয়ারসিটি তার কারণ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইস্যু। এই যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন হয়ে গেছে, এর জন্য তোমার অ্যাডিকুয়েট স্টক তো কারোর কাছে করা নেই। তারপর তার মধ্যে অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে। 3M এর N95 মাস্ক এখন আসছে না আগে যেরকম ভাবে আসছিল। তো সেই জন্য সব লেভেলে স্কেয়ারসিটি, মানে সাপ্লাই নেই, এবং এত লেভেলে মাস প্রোডাকশন যেভাবে এখন মানুষ পড়ে ঘুরে বেড়াচ্ছেন বা পড়ার দরকার হচ্ছে, সেই লেভেলে তো মানুষ অ্যান্টিসিপেট করেনি যে এই লেভেলে মানুষ পড়বেন এবং ইউজ হবে। তো এর জন্য তো ম্যানুফ্যাকচারিং মারাত্মক লেভেলে এসকালেট করতে হবে। কিন্তু এখন লকডাউনের মধ্যে সেটাও তো প্রপারলি অ্যাড্রেস করা মুশকিল না। তো এই এতগুলো ফ্যাক্টর থাকছে যে কেন আমাদের কাছে এখন স্কেয়ারসিটি এত চলছে। তবে হ্যাঁ, এখন অবধি আমরা সাপ্লাই পাচ্ছি, কিন্তু হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য কিন্তু একটা মারাত্মক স্কেয়ারসিটি অলরেডি তৈরি হয়ে গেছে। তার কারণ যে পিপিই বা কাভারঅল যেগুলো আমরা পরি, সেগুলো কিন্তু এনাফ স্টক এই মুহূর্তে নেই। আচ্ছা, আমাকে সেটা আমাদের আমাদের সরকার থেকে আমাদের সরকার নিশ্চয়ই তার কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যদি স্ক্যাসিটি হয়, সেটাকে কিভাবে আমরা রিকভার করব। নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশন সেটা নিয়ে ভাবছেন। আমি জাস্ট একটা ব্যাপার জানতে চাই, খুব স্পেসিফিক্যালি, কিশোর, যে এই যে আমরা লকডাউন করে রেখেছি, 1 মাস ওপর হয়ে হুম গেল লকডাউন করে রেখেছি, এবং সারা পৃথিবী প্রায় লকডাউনের মধ্যে আছে। হুম এবং হুম। আমি আজকেই বিকালবেলা, মানে মর্নিং টাইম ইন আমেরিকাতে কথা বলছিলাম আমার বন্ধুদের সঙ্গে। ওরা বলছিল যে ওখানে আচ্ছা। ইকোনমির অবস্থা এত খারাপ হয়ে গেছে ইউএসএ তে, তো ফলে ওখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক কিছু খুলতে শুরু করেছে। বাট বাট পাবলিক ভয়তে কিন্তু যাচ্ছে না, দে আর নট গোয়িং টু দ্য রেস্টুরেন্টস এন্ড অল। তো এই যে লকডাউনটা সারা হুম পৃথিবীতে হয়ে আছে, এবং কিছু কিছু দেশ, মানে ইসরায়েলেতে আমার বন্ধু আছে, তাকেও জিজ্ঞেস করছিলাম, ও বললো যে লাস্ট 1 সপ্তাহ থেকে অনেক অনেক কিছু জিনিস ওদের যে অনেক কিছু খুলে দিয়েছে ইন দ্য লাস্ট 1 উইক। তো বিকজ ইসরায়েল খুব একটা বেশি অ্যাফেক্টেড হয়নি, ও যেটা বললো, ওদের যেহেতু পপুলেশন হুম। ইজ ভেরি লেস। বাট আমাদের এটা একটা 1.3 ও 1.4 বিলিয়নের আমাদের যে জনসংখ্যা, আমাদের যে সারা ভারতবর্ষে, আমরা যেই 1 মাসের উপরে লকডাউন করে রেখেছি, এখনো 3rd মে অব্দি হুম। করা আছে, এইখানে যা যা আমাদের অ্যাচিভ করার ছিল, সেগুলো কি আমরা অ্যাচিভ করেছি, করতে পেরেছি, বা আমরা কিছু আরো করতে পারতাম? তোমার কি মনে হয়? দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, এটা তুমি করলে। এবার যেটা হচ্ছে, লকডাউনটা কিন্তু অ্যাজ সাচ একটা কমপ্লিট মেজার নয়। লকডাউনের মধ্যে আমাদের অনেক কিছু অ্যাচিভ করতে হবে বা করার ছিল, এরকম একটা স্টেটমেন্ট আমি দিতে পারি। এবার লকডাউনের মধ্যে লকডাউনের পারপাসটা কি? লকডাউনের পারপাসটা হচ্ছে আমাকে টেস্টকে ম্যাক্সিমাইজ করা, এবং যাতে স্টেজ 2, মানে যখন মানে বা স্টেজ 3-তে যখন যাচ্ছে, মানে কমিউনিটি ট্রান্সমিশন যখন হচ্ছে, সেটাকে প্রিভেন্ট করা। এবার শুধু লকডাউন করলে কিন্তু আমি এই যে প্যান্ডেমিকের স্টেজ 2 থেকে 3-তে যাওয়া, এটাকে কমপ্লিটলি ক্ল্যাম্প করতে পারবো না। এবার এর মধ্যে আমাকে আরো অনেক ইন্টারভেনশনস নিতে হবে, যার মধ্যে প্রচুর টেস্ট করতে হবে এবং নানা রকমের টেস্ট করতে হবে। এবং যে জায়গায় হাই প্রিভ্যালেন্স, সেখানে আমাকে আরটিপিসিআর নয়, সেখানে আমাকে র্যাপিড টেস্ট করতে হবে। এবং সেখানে আমাকে ক্লাস্টার ডিফাইন করতে হবে, কোন ক্লাস্টারে, মানে আমি ক্লাস্টারে কি টেস্ট করব, ক্লাস্টারের বাইরে কি রকম টেস্ট করব। এই সমস্ত না এক, মানে কন্টেনমেন্ট স্ট্র্যাটেজি একটা আছে, এবং সেখানে পয়েন্ট ধরে ধরে আমাদের এতগুলো জিনিস করতে হবে। তো আমি এবারে বলতে চাই, লকডাউন পার সে কিন্তু সলিউশন নয়। লকডাউনের মধ্যে আমার অনেক কিছু ইন্টারভেনশন দরকার, তবে কিন্তু লকডাউন কমপ্লিট হবে এবং লকডাউনের পারপাসটা ফুলফিলড হবে। তো এখন আমরা কোন স্টেজে আছি সেটা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, যেহেতু আমি পেশেন্টও দেখছি, মোটামুটি আমারও অন্যান্য হসপিটালের থ্রু থেকে একটা চিত্র পাচ্ছি রেগুলার বেসিসে, আমাদের কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে।
এবং এখানে আমরা একটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে এটিপিক্যাল সিমটমস কিন্তু আমরা প্রচুর পাচ্ছি। মানে যেমন ধরো, যেটা আমাদের নর্মালি মনে হয় যে করোনা ভাইরাসের সিমটম কি, যে ফিভার, কাফ, সোর থ্রোট, এগুলো ছাড়াও কিন্তু আমরা অনেক এটিপিক্যাল সিমটমস পাচ্ছি, জাস্ট পেন অ্যাবডোমেন এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে। এইগুলো ক্ষেত্রে কিন্তু আমাকে প্রচন্ড টেস্টিং না করলে আমি এই কেসগুলোকে ধরতে পারবো না। তার কারণ এখানে তো আমার ক্লিনিক্যাল সাসপিশন নেই, আমি তো ভাবছি না করোনা, কারণ পেশেন্টের কোনো মানে রেসপিরেটরি সিমটম নেই, পেশেন্টের ফিভার নেই। তো আমি তাদের ধরবো কি করে? এক্ষেত্রে আমার একটাই সলিউশন হচ্ছে, আমাকে মাস লেভেলে টেস্টিং করে যেতে হবে এবং যেখানে আমার সন্দেহ হবে সেখানে টেস্টিং করে যেতে হবে। এবার তুমি যদি আমাদের গভর্নমেন্টের টেস্টিং স্ট্র্যাটেজি দেখো, সেখানে ছখানা স্ট্র্যাটেজি ছিল। এবার এই ছখানা স্ট্র্যাটেজির মধ্যে যদি এইরকম একটা স্টেজে আমাদের বেঁধে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা লকডাউনের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যায়। কিন্তু ফরচুনেটলি আইসিএমআর তাতে একটা অ্যাড করেছে জাস্ট কিছুদিন হলো, আদার্স বলে। এবার আদার্সে কিন্তু আমাদের কিছুটা ফ্রিডম দেওয়া হচ্ছে, যে যেখানে আমার স্লাইটেস্ট সাসপিশন হলে আমি টেস্ট করতে পারছি, এবং সেটা আমাদের স্টেট গভর্নমেন্ট এবং আইসিএমআর তারা সেটা অ্যাকসেপ্ট করছে। সেটা আমি বলবো এটা খুবই একটা প্রয়োজনীয় পদক্ষেপ, এবং আই রিয়েলি ওয়েলকাম দিস স্টেপ। তার কারণ এটা খুব দরকার ছিল। কারণ টেস্টিং স্ট্র্যাটেজি দিয়ে যদি আমাকে এখন বেঁধে দেওয়া যে হয়, তাহলে কিন্তু আমি লকডাউনের ফুল ইউটিলাইজেশন করতে পারবো না। আমাকে আমাকে মানে চিকিৎসকদের কিন্তু তাদের সাসপিশন যেখানে নেই, ফ্রিডম দিতে হবে টেস্ট করার। সার্জারির আগে, ইনফ্যাক্ট যে কোনো অ্যাডমিটেড পেশেন্ট যেখানে মিনিমাম যে একটা ক্লাস্টার থেকে আসছে মনে হচ্ছে, কোথাও কথা শুনে মনে হচ্ছে যে হ্যাঁ পেশেন্ট হয়তো কিছু লুকিয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমি ডকুমেন্ট করতে পারছি না, সব জায়গায় কিন্তু আমাকে টেস্ট করার একটা আহ, অধিকার দিতে হবে। তা না হলে কিন্তু আমাদের এটা আটকানো খুব মুশকিল হয়ে যাবে। একটা ছোট্ট প্রশ্ন, যে সেটা হলো যে সারা পৃথিবীতে যদি আমরা দেখে থাকি, যে সমস্ত উন্নত দেশ, মানে দোজ দ্য কান্ট্রিজ উইচ আর হুম রিয়েলি রিয়েলি অ্যাডভান্সড, অ্যান্ড যেখানে ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে এভরিথিং ইজ দেয়ার, লাইক হুম নেদারল্যান্ডস, ডেনমার্ক অ্যান্ড দি কান্ট্রিজ, আমেরিকা, ইটালি, যারা সাংঘাতিকভাবে আক্রান্ত সেগুলো তুমি ছেড়েই দিলাম, সারাক্ষণ আমরা খবরে দেখছি। বা তুমি যদি বলো নেদারল্যান্ডস থেকে শুরু করে যে সমস্ত দেশ যেখানে সমস্ত কিছুতে ফ্রিনেস দেওয়া আছে, তো যদি আমরা হুম দেখে থাকি যে সেই সমস্ত দেশে কিন্তু সবচাইতে বেশি ইফেক্ট হয়েছে করোনা ভাইরাসের। ঠিক। এই বিষয়ে তুমি কি বলবে যে ফ্রিডম অফ স্পিচ, টু মাচ অফ ডেমোক্রেসি ইজ is important than the controlling the system? এখানে দেখো, মানে অ্যাজ এ ডক্টর হয়তো আমার খুব বেশি বলার নেই, কিন্তু যেহেতু আমি নেদারল্যান্ডসে কাজ করে এসেছি এবং ওখানে কয়েকবার গেছি, ওখানকার লাইফস্টাইল আমি জানি। এবং তুমি খুব ঠিকঠাক ভাবেই কথাটা বললে যে ওখানে মানে সবের দিয়ে একটা ফ্রিডম আছে, সেগুলো কিন্তু প্যান্ডেমিক কন্ট্রোল করার জন্য একটু ডেট্রিমেন্টাল হয়ে যায়। মানে প্যান্ডেমিক কন্ট্রোল করার জন্য কিন্তু খুব স্ট্রং ডিসিশন এবং এত বেশি জনসাধারণের ওপিনিয়নের ওপর ছাড়লে কিন্তু হবে না। তুমি দেখো সেই দেশগুলি খুব স্ট্রংলি প্যান্ডেমিক কন্ট্রোল করতে পেরেছে, যেখানে কিন্তু খুব রোবাস্ট এবং স্ট্রিক্ট একটা ডিসিশনে আসতে পারা গেছে। আমি যদি মানে জনগণের উইশের ওপর ছেড়ে দিই যে হ্যাঁ ঠিক আছে, খুব লুজলি বললাম লকডাউন হলেও আপনি বেরোবেন না, রিকোয়েস্ট করলাম, সেক্ষেত্রে কিন্তু সবার মধ্যে সেই সম্যক আইডিয়াটা নাও থাকতে পারে যে কেন এটা বলা হচ্ছে, এবং সেই ব্যাপারটা বুঝতে বুঝতে মানুষের মধ্যে পৌঁছতে পৌঁছতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। কাজেই এক্ষেত্রে মানে মানে প্যান্ডেমিক। যেটা যেটা হ্যাঁ। তোমার তোমার যেটা বুঝতে পারলাম, যে টু মাচ অফ ফ্রিডম হ্যাঁ। was really not a good thing for the ইয়েস, 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 আই বিলিভ আমি সো, আর বেশি আই বিলিভ বলছি সো না। বিকজ হ্যাঁ, তার কারণ আমরা তো দেখছি যে অন্যান্য দেশগুলো থেকেও দেখছি তারা তো অনেক সাফার করলো। মানে ইটালি বলো, করছে রাদার, নেদারল্যান্ডস বলো, করছে। এবং আমেরিকাতে সুইজারল্যান্ডে তুমি যদি আমার, দেখো। ইটালি, সুইজারল্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা দেশে আমার যারা হুম বন্ধু হয় তাদের সবার সঙ্গে কথা বলছিলাম। সুইজারল্যান্ডেও আমার এক হুম দাদার সঙ্গে কথা বলছিলাম, উনিও হুম একই কথা বলছিলেন, যে আমরা হুম এটাকে হুম এতটা সিরিয়াসলি নিইনি ইনিশিয়ালি। মানে যখন হ্যাঁ। সারা পৃথিবী বলছে তখন আমরা ভাবছি যে না, সেরকম একটা কিছু হবে না। তো বলছি, হুম। আমি যখন এয়ারপোর্টে নেমেছি তখন দেখলাম সবাই আসছে এয়ারপোর্টে, আমাকে ওয়েলকাম করছে, সবাই জড়িয়ে ধরছে, হাগ করছে, যেটা ওদের দেশের কালচার। তো এইটাও সাংঘাতিক ভাবে কিন্তু, ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এই দুটো জিনিস কিন্তু হিরণ আমি বলবো যে ডেভেলপ কান্ট্রি কেন আরো একটু বেশি সাফার করলো, একটা কারণ কিন্তু ওদের এই সোশ্যাল এই ডিস্টেন্সিং এই ব্যাপারগুলো একটু আলাদা।
যেটা মানে হাগ বলো বা শেকিং হ্যান্ড বলো, সেটা একটা আলাদা। তারপর আরেকটা জিনিস হচ্ছে হয়তো ওদের ভাইরাসের স্ট্রেন গুলো একটু আলাদা ছিল, আরো বেশি ভিরুলেন্ট, যেটা আস্তে আস্তে অনেক রিসার্চে উঠে আসছে। আরেকটা যেটা হয়তো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওদের একটা জেরিয়াট্রিক পপুলেশন, মানে খুব এল্ডারলি এজ গ্রুপ কিন্তু ওদের অনেক, যাদের আসলে ওসব দেশে তো আমাদের মতন এত ইনফেকশন হয় না, আমাদের এখানে তো হাজার রকম ইনফেকশন, বডিতে সবসময় কিছু না কিছু অ্যান্টিবডি ঘুরে বেড়াচ্ছে। তো মানে আমাদের এখানে ইটালিতে রেজিস্ট্যান্সটা অনেক বেশি স্ট্রং। রেইজড, হ্যাঁ, অনেক বেশি অনেক বেশি। এবং তুমি যদি ইটালির প্রথম দিকের ডেটাগুলো দেখো, তাতে কিন্তু প্রচুর লোক মারা গেছিলেন যারা কিন্তু 90+। এবার তাদের তো সারা জীবনে হয়তো সেরকম ইনফেকশনও হয়নি, এবং ভাইরাস যখন ইনফেক্টেড হয়েছে তাদের বডিতে, বলতে গেলে ফাঁকা মাঠে গোল দিয়ে চলে গেছে, এইরকম একটা সিচুয়েশন হয়েছে। তো এই ফ্যাক্টর গুলো কিন্তু ডেভেলপড বা সোকল্ড ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রিজে অনেকটা এগেনস্টে গেছে ওদের। আমি রিসেন্টলি একটা আর্টিকেল পড়ছিলাম, জামাতে পাবলিকেশন হয়েছে, খুব ভালো জার্নাল ওটা, নিউ ইয়র্কের বেস্ট অফ দ্য হসপিটালস এর ওপর। তাতে ওরা দেখছে ওবেসিটি, ওবেসিটি কিন্তু মানে হাই ব্লাড প্রেশার এবং তারপরেই আসছে ওবেসিটি। ওবেসিটি থাকলে কিন্তু এই জিনিসগুলো, এই ভাইরাস মারাত্মক একটা রূপ ধারণ করে ফেলছে। এবং হসপিটালাইজ পেশেন্ট, মানে নিউ ইয়র্কের বেস্ট অফ দ্য হসপিটাল আমি বলছি, তাতে যে পেশেন্ট হসপিটালাইজ হচ্ছে তাদের 21% মারা যাচ্ছে। যে পেশেন্টদের ভেন্টিলেশন লাগছে তাদের 88.1% মারা যাচ্ছে। ব্যাপারটা কিন্তু সাংঘাতিক, যে আমি বেস্ট অফ দ্য কেয়ার দিয়ে ওদের বাঁচাতে পারছি না, একটা ছোট্ট পাঁচজনের ব্যাপার মধ্যে বলো একজন যে মারা গেছে। আহ, আমরা তো এত কিছু আলোচনা করছি, অনেকটা অনেকটা কিছু জানলাম, বাট যেটা সবচেয়ে বড় প্রশ্ন এখন আমাদের সবার মনের মধ্যে ঘুরছে, সারা পৃথিবীর মধ্যে বাট আমাদের ভারতবর্ষের মধ্যে সবার ঘুরছে, সেটা হলো 3 মে যদি লকডাউন উঠে যায়, হয়তো পুরোপুরি উঠবে না, হয়তো কিছু কিছু রেস্ট্রিকশন ডেফিনেটলি থাকবে, বাট তাও মানুষের মধ্যে তো কিছুটা ফ্রিনেস হবে, মানুষ বেরোবে। তো এই যে আফটার লকডাউন বা সেমি লকডাউন, তারপরে আহ তোমার কি মনে হয়, মানে এটা এটা কতটা ইফেক্ট করবে, বা তার পোস্ট লকডাউন আমরা কিভাবে থাকবো, বা আমাদের আমরা যে লকডাউনের মধ্যে যতটুকু যে কেয়ার গুলো নিচ্ছি, তার হুম থেকে কি হুম। আমাদের বেশি কেয়ার নিতে হবে না পোস্ট লকডাউন? তোমার কি মনে হয়, মানে দেখো হোয়াট এক্স্যাক্টলি লকডাউন ইউ আর আমার, ভিজুয়ালাইজিং? হ্যাঁ 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 হ্যাঁ, লকডাউন দেখো এখন আমাদের রেড জোন যে জায়গাগুলো আছে সেখানগুলো থেকে ডাইরেক্ট একদম লকডাউন উঠে যাবে বলে আমার মনে হয় না। যদি সত্যি ডাইরেক্ট লকডাউন এই মুহূর্তে 3 মেতে উঠে যায়, তাহলে একটা এক্সপ্লোশন হবে। সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং চারদিকে যেরকম রেটে ইনফেকশন দেখছি তার থেকে, তার ভিত্তিতে আমি বলতে পারি একটা এক্সপ্লোশন হবে। কাজে লকডাউন কিন্তু ফেজিক ওয়েতে তুলতে হবে। এবং ফেজিক ওয়েতে তুমি যদি 1 মাস 1.5 মাস পরেও পুরোপুরি লকডাউন তোলো, ধরে নিলাম সব কন্ট্রোলে এসে গেল, তারপরেও কিন্তু আমার মনে হয় যে এই মানে তুমি বলছো ভাইরাস কিন্তু থাকবে। 15th অফ জুন অর এন্ড অফ জুন? ডিপেন্ড করছে আমরা কিভাবে আমরা এই রেড জোন বা ক্লাস্টার গুলোকে হ্যান্ডেল করতে পারছি, তার উপর ডিপেন্ড করছে কিভাবে লকডাউন তোলা হবে। কারণ এই মুহূর্তে যদি হঠাৎ করে লকডাউন তুলে দেওয়া হয়, মানে যেটা বললাম, একটা বিস্ফোরণের মতন হবে। মানে এখন এখানে পিক হচ্ছে যে পরিমাণ, এখন এখানে যথেষ্ট টেস্ট হচ্ছে এবং প্রচুর পজিটিভ আসছে। তো কিন্তু এই মুহূর্তে আমরা লকডাউন তুলে নেওয়াটা হয়তো খুব একটা ঠিক হবে না। কিন্তু তুমি ফেজিক ভাবে যদি তুমি তোলো, আমি ধরে নিলাম যে 1-1.5 মাস আগে পুরোপুরি লকডাউন উঠে গেল, সেক্ষেত্রেও কিন্তু এই করোনা ভাইরাস কিন্তু আমাদের ঢুকে গেল। মানে এটা একটা আরেকটা সোয়াইন ফ্লুর মতন হয়ে গেল। সোয়াইন ফ্লু যখন প্রথম এখানে ডিটেক্টেড হয়েছিল, একটা মারাত্মক প্যানিক হয়েছিল। এখন সোয়াইন হুম। ফ্লু কিন্তু এখনো আছে, মানে ইট হ্যাজ বিকাম সিজনাল। আমরা এখন হয়তো আচ্ছা। আগের মতন অত ভয় পাই না। এই করোনা ভাইরাসও কিন্তু মোটামুটি ঢুকে গেল আমাদের কালচারে, হয়তো ঢুকে গেল বলতে পারো। এবং আচ্ছা। এর জন্য আমাদের কিছু চেঞ্জ হবেই, আমাদের কালচারাল চেঞ্জ হবে, আমাদের কিছু প্রফেশনাল চেঞ্জ হবে, ইমোশনাল চেঞ্জ হবে, বিহেভিয়ারাল চেঞ্জ হবে। কালচারাল চেঞ্জ কি কি হতে পারে বলে মনে হয় যে সোশ্যাল ডিস্টেন্সিং। আমাকে আমাকে একটা, আমি জাস্ট তোমাকে ইন্টারাপ্ট করছি, হ্যাঁ, ইন্টারাপ্ট বলো। করছি, আমাকে জাস্ট বলো আগে যা যা আমাদের হয়েছে, ধরো হুম তুমি যে বললে যে সোয়াইন ফ্লু হয়েছে, সার্স হয়েছে, হুম। তো সেইগুলো কি এখনো আছে? তার ভ্যাকসিনেশন কি বেরিয়েছে? মানে এক্স্যাক্টলি আমাকে যদি হ্যাঁ সিচুয়েশনটা হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ, যে এই আমি ওই করোনার ঠিক আমি হ্যাঁ ভবিষ্যৎটা আমি কি, মানে ভ্যাকসিনেশন ওইখানেই যদি আসতে যদি চাইছি। বেরোয় কি বেরোবে না, মানে কত বছর লাগে এক্স্যাক্টলি বেরোতে, নাকি আমরা ওইখানে রেজিস্ট্যান্ট হয়ে যাই? ওইখানেই আমি আসতে চাইছি যে দেখো, করোনা যদি আমি সব খুব রোজি পিকচারটা নিয়ে নিই, তাহলে কি কি হতে পারে। একটা হচ্ছে করোনা হয়তো মিউটেট করে করে অনেক বেশি, অনেক কম ভিরুলেন্ট হয়ে গেল।
আমাদের সবার মধ্যে হয়তো ক্লিনিক্যাল বা সাব ক্লিনিক্যাল ইনফেকশন হয়ে একটা হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গেল। আর কি হতে পারে, আমার একটা অ্যান্টিভাইরাল হয়তো, যেটা এফেক্টিভ অ্যান্টিভাইরাল একটা আবিষ্কার হয়ে গেল, যেটা আমাদের সোয়াইন ফ্লুতে আছে, অসেলটামাভির, কিন্তু আনফরচুনেটলি করোনার নেই। মানে আরেকটা জিনিস অ্যান্টিভাইরাল হতে মানে কি পারে ওটাকে ভ্যাকসিন। ভ্যাকসিন ভ্যাকসিন বলে? আচ্ছা, না, ওটা অ্যান্টিভাইরাল ওষুধ, আর ভ্যাকসিন ওষুধ, আলাদা। অ্যান্টিভাইরাল ওষুধ। হ্যাঁ, অ্যান্টিভাইরাল আচ্ছা ওষুধ। হ্যাঁ, তো সেটা আচ্ছা। সোয়াইন ফ্লুর আছে, কিন্তু সেটা করোনার নেই। সোয়াইন ফ্লুর আরেকটা অ্যাডভান্টেজ, ওদের ভ্যাকসিন আছে। এখানেও আমাদের হাতে এই মুহূর্তে ভ্যাকসিন নেই। এখন অক্সফোর্ডে যে ভ্যাকসিনটা ট্রায়াল চলছে, সেটা যদি সাকসেসফুল হয় তাহলেও এবছরের শেষের দিকে সেটা আসবে। তো ডিসেম্বর। অ্যান্টিভাইরাল, হ্যাঁ হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর করে যদি এটা সাকসেসফুল হয়। এবার এই আচ্ছা অ্যান্টিভাইরাল মেডিসিন এবং ভ্যাকসিন, তারপর যে আমরা নানা রকম ট্রায়াল দিচ্ছি, প্লাজমা থেরাপি, এই সবগুলো যদি এফেক্টিভ হয়ে যায়, তখন সিচুয়েশনটা চেঞ্জ হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যে এটা এত ইনফেকশাস, যেভাবে এটা ট্রান্সমিশন হয় একজনের থেকে আরেকজনের মধ্যে, তার প্রিকশন কিন্তু আমাদের এবার থেকে নিয়ে চলতে হবে। তা না হলে দেখো মানে মানে। মানে আমরা আমরা ধরো এক মাসে, আমি বারবার তোমাকে ইন্টারাপ্ট করে ফেলছি কারণ না না, বলো না। অনেক বন্ধুরা প্রচুর আমাকে লিখে যাচ্ছে মেসেজেতে, প্রচুর অনেক প্রশ্ন করছে তারা। জাস্ট যেটা সবার, মানে আমি একজন সাধারণ মানুষ হিসেবে, কারণ নন মেডিকেল পার্সন হিসেবে জিজ্ঞেস করতে চাই, সেটা হলো যে আমরা যে প্রায় এক মাসের ওপরে যে একটা সাংঘাতিক যন্ত্রণা সহ্য করে বেঁচে আছি ঘরের মধ্যে, অনেক কিছু রেস্ট্রিকশনস নিয়ে, মানে ঘর থেকে বাইরে বেরোলেই মাস্ক পরছি, বা ঘরে ঢুকেই হাত সাবান দিয়ে ধুচ্ছি খুব ভালো করে হাত পা সমস্ত কিছু, বা সারাক্ষণ মোটামুটি ঘর রোজ আমরা ধরো ডেটল দিয়ে বা অন্যান্য এগিয়ে দিয়ে আমরা মোছামুছি করছি, পরিষ্কার করছি। এই যে একটা সাংঘাতিক রেস্ট্রিকশনের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি, মানে এইটা থেকে আমরা মুক্তি কবে এক্স্যাক্টলি পাবো, নাকি আমরা মুক্তি পাবো না, এবার আমরা এবার একটু মুক্তি তোমার পাবো এবং তোমার প্রশ্নের মধ্যেই অ্যাকচুয়ালি উত্তরটা আছে। এই সবগুলোই কিন্তু আমাদের আগেই করা উচিত ছিল। আমরা এগুলো আস্তে আস্তে ভুলে গেছিলাম। এটা তুমি তুমি বাড়ির মধ্যে দেখো, বাড়ি পরিষ্কার রাখা, বাড়ি এসে হাত পা ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া, অযথা মানে নমস্কার করা, এগুলো কিন্তু সব আমাদের কালচারে ছিল। হসপিটালের মধ্যেও কিন্তু আমরা ভুলে গেছিলাম, পেশেন্ট দেখার আগে পরে হ্যান্ড রাব নিতে হয়। এগুলো আমাদের ডাক্তারদের নার্সদের জোর করে করে, ঝগড়া করে করে, বকে বকে করাতে হতো। এখন কিন্তু আর সেগুলো করাতে হয় না। তার কারণ হচ্ছে এখন সবাই প্রাণের দায় এগুলো করে। তো এই না, সবাই রেকমেন্ডেশনস ভয়তে গুলো, করছে, মৃত্যু হ্যাঁ ভয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, এইগুলো কিন্তু আমাদের আগেই মেনে চলার কথা ছিল। সেগুলো আমরা সেইভাবে মানিনি। অ্যান্ড দিস ইজ হাই টাইম, এই করোনা আমাদের কিন্তু ভালো মতন শিখিয়ে দিয়ে গেল যে অ্যাকচুয়ালি আমাদের লাইফস্টাইলটা কি হওয়া উচিত ছিল। যেগুলো আমরা ফলো করতাম আগে, হয়তো এখন আস্তে আস্তে ভুলে যাচ্ছিলাম, সেগুলোকে আবার স্ট্রেংথেন করতে হবে, সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। পুরোপুরি কিন্তু আগের আচ্ছা, মতন একটা ছোট্ট আমরা প্রশ্ন চলতে আমাকে পারবো না। আমাকে একজন জিজ্ঞেস করছে, এই যে আমরা মাস্ক পরে ধরো বেরোলাম, বাজার করতে হুম বেরোলাম বা কিছু, আমিও বেরোই বাজার করতে যখন যাই, হুম। গাড়ি চালিয়ে বেরোলাম, বাজারটা করে আনলাম, তো আমি এসেই মাস্কটাকে সঙ্গে সঙ্গে আবার ধুয়ে নিই, কারণ এত তো রোজ মাস্ক কেনা সম্ভব নয়। কারণ স্কেয়ারসিটি অফ দ্য মাস্ক অলরেডি তুমি হ্যাঁ বলছো হ্যাঁ, শুরু হয়ে গেছে, এবং মাস্ক ঠিক পাওয়া হয়তো ঠিক কিছুদিন ঠিক। পরে নাও পাওয়া যেতে পারে। তো আমরা হুম। সেটা কি করবো? আমরা কি মাস্ক পরে ঘর থেকে বেরিয়েই প্রত্যেক দিন ধোবো, কি প্রত্যেকবার সাবান দিয়ে না ধোবো না? দেখো, না না না, মাস্ক ধুয়ে লাভ নেই। সেটা যদি ক্লথ মাস্ক হয় তাহলে সেটাকে ধুলেও ধোয়া যেতে পারে। কিন্তু যদি আচ্ছা অন্যরকম মাস্ক হয়, আমার ওটা সানলাইটে শুকিয়ে নেওয়াটা সবচেয়ে ভালো। সাই- অনেকগুলো মাস্ক ইউজ করুন, মানে ক্লথ মাস্ক বা অন্যরকম মাস্ক তো একসাথে চার পাঁচটা কিনতে অসুবিধা নেই। তো প্রত্যেক দিন একটা করে ইউজ করতে হবে। সেটা ফেরার পথে সেটাকে আমি সানলাইটে দিয়ে দিলাম, দিয়ে ওখানে ঝোলানো থাকলো। তুমি বলছো মাস্ক এক পরে এসে তারপরে রোদ্রে রোদ্রে শুকিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে? একদম, এবং তার পরের দিয়ে আমি একটা কতক্ষণ অন্য মাস্ক কতক্ষণ নিলাম। শুকাবো? ঘন্টা দুয়েক, ঘন্টা দুয়েক একটু জাস্ট শুকিয়ে রাখলেই হবে, তার বেশি কিছু দরকার নেই। আচ্ছা, আমরা অনেককে দেখছিলাম যে দুপুরবেলা ধরো ভরা রোদে, মানে মানে খাঁ খাঁ করছে রোদ, প্রখর রোদ্রে অনেকে দেখলাম হাঁটছে, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আমি অনেককে দেখেছি তারা হাঁটছে। এটা কি একটা কোনো কেউ বলেছে যে রোদের মধ্যে হাঁটলে, মানে রোদ গায়ে নিলে করোনা ভাইরাস চলে যাবে, এরকম একটা কিছু? এটা তুমি একটা কি এরকম কমপ্লিট পেয়েছো, মিথ। জেনেছো, শুনেছো, দেখেছো? আমি এটা শুনেছি, শুনেছি বলেই বলছি, এটা একটা কমপ্লিট মিথ। তুমিও দেখেছো? এর কোনো সাইন্স এটার কোনো সাইন্টিফিক বেসিস নেই, কোনো সাইন্টিফিক বেসিস নেই এটা। আচ্ছা, আমি খালি কিংশুককে একটা, তুমি একজন ডাক্তার, এখন কিংশুক আছে আমাদের মেদিনীপুরের পূর্ব কাঁথিতে। মেদিনীপুরের কাঁথিতে আছে, যেটা আমরা কন্টাই বলি, কাঁথি বলি, সেইখানে আছে। এবং কাঁথি হলো পূর্ব মেদিনীপুরের একদম সবচেয়ে মানে জমজমাট শহর। তো কিংশু, তোমার ওখানে একটুখানি বলো যে মানুষ কতটা ওখানে সচেতন হয়েছে, এবং ওখানে মানুষ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে কিনা, এবং তুমি মাস্ক পরে বেরোচ্ছ কিনা,
সেই মাস্কটা বেরিয়ে এসে তুমি রোদে শোকাচ্ছ কিনা, যেটা তুমি কি জানতে যে মাস্ক পরে বেরিয়ে এসে পরে রোদে শোকাতে হয় মিনিমাম 2 ঘন্টা? মানে আমি তুমি ধরো ওই জানতাম না, খানিকক্ষণ আমি তো সানলাইটে মাস্ক রেখে পরে দিতে হবে। এসে সাবান দিয়ে ধুচ্ছিলাম। আমিও ক্লথ তাই। মাস্ক সাবান দিয়ে ধুলে লাভ হবে, কিন্তু অন্য মাস্ক যদি সাবান দিয়ে দেওয়া হয় তাহলে ওটা না ওই ফাইবার গুলো নষ্ট হয়ে যাবে, এফেক্টিভ আমি এফেক্ট এটা কমে যাবে। কয়েকটা সার্জিক্যাল মাস্ক রেখে ওটাকে একটা একটা মাস্ক 2-3 দিন পর্যন্ত ইউজ করে তারপর ফেলে হ্যাঁ দেওয়া, হ্যাঁ এর থেকে যায় না। তো আমি সেভাবেই মানে কত হ্যাঁ। করছিলাম। আর ঘন্টা ইউজ করা যায়? কাপড়ের সার্জিক্যাল মাস্ক। মাস্ক, হ্যাঁ কাপড়ের যত মাস্ক, সার্জিক্যাল মাস্ক যতক্ষণ ইচ্ছে। আচ্ছা, যতক্ষণ থাকবে ততদিন ইউজ করা যেতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমি কারণ কয়েকদিন আমরা আগে তো আমরা তো ধরে নিচ্ছি আমরা পেশেন্ট কন্ট্যাক্টে আসছি না, সেই জন্য কমিউনিটি লেভেলে যতক্ষণ মাস্কটা ঠিক আছে এবং যতক্ষণ পরে থাকতে পারি, ধরুন বেরোলাম, বেরিয়ে 4-5 ঘন্টা বাইরে থাকলাম, পুরোটাই পরে রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি আচ্ছা, আরেকটা যতগুলো N95 এতক্ষণ একটু না পরা কষ্টকর উচিত। কষ্টকর প্রশ্ন করছি, সেটা হলো যে আমরা ইদানিং দেখেওছি যে তোমাদের একটি গান বেরিয়েছে এবং আমাদের প্রিয় গায়ক যিনি একসময় ডাক্তারকে কসাই বলেছিলেন, সেই অনুযায়ী একটা নতুন গানও বেরিয়েছে। তো সেটা তো একটা অন্য পরিপ্রেক্ষিতে বলেছিলেন বা হোয়াট এভার, মানে এখন আমরা দেখছি যে সারা পৃথিবীর কাছে ডাক্তার এখন, আমি তো বরাবরই ডাক্তারকে ভগবান বলে মেনে এসেছি, কারণ ছোটবেলা থেকে ডাক্তার বাবু মানে আমার কাছে একটা বিরাট সম্মানের ব্যাপার। তোমাকেও ততটাই সম্মান করি, হ্যাঁ প্রত্যেকটা না না, প্রফেশনকে আমি সম্মান করি, কারণ প্রত্যেকে না থাকলে তো আমি থাকবো না। মানে যিনি মাঠে চাষ করছেন তিনি চাষ প্রত্যেক না করতেন তাহলে তো প্রত্যেক আমি খাবার প্রফেশনই ফসল সম্মানীয়, পেতাম না, নিশ্চয়ই শস্য প্রত্যেক পেতাম না। প্রফেশনই সম্মানীয়। হ্যাঁ, তো এখন যে যেভাবে সাংঘাতিক 100 ভাবে বার, মানুষ 100 বার, ধরো 100 বার আমাদের সবার দেশে সবাই জন্যই শাঁখ বাজালেন, প্রদীপ জ্বালালেন, এবং আমি স্পেনেতেও আমার এক বন্ধু আছে, আমার এক বান্ধবী আছে স্পেনেতে, ও আমাকে লাইভ করে দেখাচ্ছিল যে ওদেরও সন্ধেবেলা রোজ রোজ সন্ধে 8টার সময়, কারণ ওদের তো সন্ধে একটু দেরিতে হয়, 8টার সময় হুম ওরা রোজ বাইরে বেরিয়ে ওই এ বাজায়, কাঁসর বাজায়, মানে হাততালি দেয়। হুম হুম হুম। ওটা তো সব আমাকে সুইজারল্যান্ডেও দেখাচ্ছিল। প্র্যাকটিসে আছে। হ্যাঁ, আমি তো হ্যাঁ স্পেনে অনেকদিন আগে দেখিয়েছি আমাকে স্পেনে, তারপরে ধরো হ্যাঁ। আমাদের এখানে হয়েছে। আমি তো আমি বলছি এই যে ডাক্তার, এই যে তোমার তোমার কেমন লাগছে পুরো ব্যাপারটাতে, মানে হঠাৎ করে কদিন আগেও আমরা দেখেছি ডাক্তারদের সঙ্গে অন্যরকম ব্যবহার করা হয়েছে, তারপরে একটা তার নতুন অধ্যায় তৈরি হয়েছে সারা ভারতবর্ষতে, এইটা আমরা লক্ষ্য করেছি। এখন সমস্ত সবাই মিলে ডাক্তারবাবু মানে ওটা একটা অন্য একটা ব্যাপার। তো এইটা তুমি আহ, তোমার তোমার কি মানে মতামত, কেমন লাগছে তোমার? ভালোই লাগছে, ভালোই লাগছে। দেখো সত্যি কথা বলতে প্রফেশনালি কখনো কখনো ডিস্টার্ব আমরা হয়ে গেছি হয়তো, কিন্তু এগুলো তো গায়ে মাখলে হবে না, আমাদের তো কাজ করে যেতেই হবে। ডক্টর গুপ্তা কিছুটা নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যু হচ্ছে। তো আসলে কিছু তবে বদনাম হয়েছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তো কিন্তু এমনিতে কিন্তু আমরা যেরকম ডেডিকেশন দিয়ে চিরকাল চলে এসেছে মানুষ, সেইভাবেই হয়েছে, তাতে আমাদের কিছু চেঞ্জ হয়নি। তো এখনো দেখো আমাকে করোনার। আমাকে আমার এক ওই বান্ধবী স্পেন থেকে ও একটা ভিডিও পাঠিয়েছিল যে একটি হুম একটি হাসপাতালে, একটি হসপিটালে ওদের ওখানে ওদের সব স্প্যানিশ হুম ডক্টরস নার্স সবাই মিলে একটা সংস্কৃত হুম। মন্ত্র উচ্চারণ করছে একটা একটা বাহ। বিকজ ওরা 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 আমার কাছে ভিডিওটা আছে, সেটা তোমাকে পাঠাবো। যে ওটা ওরা বিলিভ করছিল যে মানে পাঠিও। তখন একটা সাংঘাতিক, 1 মাস আগে পাঠিয়েছিল প্রায়, মানে সে সময় একটা সাংঘাতিক অবস্থা চলছিল স্পেনেতে, এবং ও ম্যাড্রিডেই থাকে যেখানে সবচেয়ে বেশি হুম হুম। মৃত্যু সংখ্যা। কেস হচ্ছে তো প্রচুর প্রচুর, হ্যাঁ। হ্যাঁ, তো এই যে মানসিক মানসিক একটা জোর, যে জোরটা তোমাদের আমাদের থেকে একটু বেশি, কারণ আমরা তো সাধারণ। কারণ আমি এই কারণে তোমায় জিজ্ঞেস করছি, কারণ ধরো আজকে এই লকডাউনে 1 মাসের ওপরে আমরা ঘরের মধ্যে বসে আছি, এবং যে যেরম ভাবে সময় পাচ্ছে, ধরো কিংসুর মতো সময় কাটাচ্ছে, আমি আমার মতো করে সময় কাটাচ্ছি ঘরের কাজ করে, কারণ বাড়িতে তো কোনো কাজের কেউ নেই এখন, কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, তো এখন নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে, নিজের ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, সমস্ত কাজ করতে হচ্ছে, আমি আমার স্ত্রীকে আমি হেল্প দেখেছি। করছি। এবং আহ, কিন্তু সেই জায়গাতে তোমাকে, মানে তুমি এবং তোমার ওয়াইফ তোমরা দুজনেই ডাক্তার, তো তোমাদেরকে সকালবেলা হলেই বেরিয়ে যেতে হচ্ছে হাসপাতালে, এবং রাত্রিবেলা ফিরছো, এবং সারাক্ষণ প্রচুর ফোনস। তো এই যে, এবং সেখানে প্রত্যেকটা মুহূর্তে একটা সাংঘাতিক চ্যালেঞ্জ, যে কোনো আমরা দেখেছি প্রচুর ডাক্তার অনেক নার্স তারা সংক্রমিত হয়েছেন। তো সেইখানে একদম। কতটা মানসিক জোর লাগে, যে তুমি যখন সকালবেলা বেরো, তোমার একটা ছোট্ট বাচ্চা আছে তাকে দেখে, আহ
যে আমি ডাক্তার, আমাকে তো বেরোতেই হবে। মানে একদিনও তুমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে বলতে পারবে না যে এখন একটা যে অবস্থা, যে না থাক আজকে না গেলেও চলবে, আজকে আমি আজকে একটু অফ নেবো। তো এই যে মানসিক জোরটা, এটা কোত্থেকে পাও? এটা কি যখন তোমরা ডাক্তারি পড়ো তখন, না এখন একটু বেশি মনোযোগ বেড়ে গেছে মানে এই যে এই সাংঘাতিক অবস্থাতে? হ্যাঁ, আমরা দেখো অনেক ইন্সপিরেশন পাচ্ছি অন্যান্য জায়গা থেকে। এবং এটাকে যদি তুমি অন্যভাবে বলতে চাও, তাহলে দেখো এটা এখন একটা যুদ্ধের জায়গায় চলে গেছে। মানে ইটস অ্যাকচুয়ালি লাইক এ ওয়ার। তো একজন সোলজার যেমন যুদ্ধের জন্য ওয়েট করে থাকে, তো আমরাও ব্যাপারটাকে সেইভাবেই নিচ্ছি। কারণ এইটা হয়তো আগামী 100 বছর এরকম সিচুয়েশন আসবে না। তো এইটাকে আমাদের সেইভাবেই হ্যান্ডেল করতে হবে। এটা যেমন একটা আমাদের একটা লাইফ রিস্ক আছে, সেই সঙ্গে কিন্তু এটা একটা লাইফ টাইম অপরচুনিটিও আমাদের কিন্তু প্রচন্ড মোটিভেট করছে। যে কিভাবে, মানে এটা একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন। এবার এটা এমন এমন একটা যুদ্ধ যাকে আমরা দেখতে পাচ্ছি না, এবং একে কিভাবে ট্যাকেল করতে পারবো সেটা নিয়ে সিডিসি ডব্লিউএইচও অব্দি কনফিউজড। তাদের গাইডলাইন নিত্য নতুন চেঞ্জ হচ্ছে। কাজী এই যুদ্ধ একটা অদ্ভুত যুদ্ধ। তো এই যুদ্ধে আমরা যে মানে মানে পার্টিসিপেট করছি, এই যুদ্ধে যে সামিল হয়েছি, আমার মনে হয় এটাই একটা বড় একটা মোটিভেশন, বিশাল মোটিভেশন। যেটা আমি আগেও বললাম, একজন সোলজার যেমন ওয়েট করে থাকে কবে আমি যুদ্ধে নামবো, তো আমাদের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম। কারণ এরকম সিচুয়েশন আমরা আগে পাইনি, ভবিষ্যতেও হয়তো পাবো না। এখন আমরা 12 ঘন্টা 14 ঘন্টা অনেক সময় থাকতে হচ্ছে। এবং সত্যি আমাদের অনেক রিস্ক আছে, কারণ যতই আমরা পিপিই পড়ি তুমি দেখবে যে সারা পৃথিবীতে ডাক্তার বা হেলথ কেয়ার ওয়ার্কার্স, নার্সরা কিন্তু অনেকে মারা যাচ্ছেন। তার কারণ হচ্ছে এক্সপোজার টাইম। যে সময়টা তারা পেশেন্টের কাছে দিচ্ছেন, সেই অল্প অল্প করে ভাইরাস ঢুকছে, সেটা অনেক বেশি ডেঞ্জারাস। যেটা পিপিই পরে থাকলেও কিন্তু হয়তো প্রিভেন্ট করা যাচ্ছে না। তো এই রিস্ক গুলো আমাদের আছে, এইগুলো আমরা জানি। তা সত্ত্বেও ঠিক আছে, মানে এর জন্য আমরা রেডি। এর জন্যই তো ডাক্তার হওয়া। এর বেশি আর কি বলবো। তো আমি সবাইকে বলি, অনেক তো সিরিয়াস ডিসকাশন করলাম, একটু কমেন্টস গুলো দেখে নিই। অনেকে অনেকে জানতে চাইছে। একদম আমি প্রথমে কমেন্টস গুলো লিখেছে। দেখেছি কিংশুক, অনেকে কমেন্টস গুলো দেখে দেখে আমি প্রশ্নগুলো করলাম। হ্যাঁ। আহ, সবারই একটাই বক্তব্য যে তুমি কেমন আছো, মেডিসিন গুলো কি স্যানিটাইজার করলে সুরক্ষিত? মেডিসিন তো কিভাবে স্যানিটাইজ করা হবে? জয়িতা ঠাকুর লিখেছেন যে আর বাইরের যে প্যাকেট সেগুলো কি স্যানিটাইজারের সেফ নাকি রোদে দিতে হবে? দেপিসোর, শুনতে হ্যাঁ, পাচ্ছ? জয়িতা হ্যাঁ, হ্যাঁ, আমি ঠাকুর শুনতে পাচ্ছি। লিখেছেন যে হ্যাঁ, হ্যাঁ, মেডিসিন হ্যাঁ, গুলো হ্যাঁ। কি স্যানিটাইজার করলে সুরক্ষিত, আর বাইরের না, যে প্যাকেট সেগুলো কি স্যানিটাইজারের সেফ নাকি রোদে দিতে হবে? দেখো এখানে একটাই রিস্ক থেকে যাচ্ছে। যে কারণ এই যে জিনিসপত্র বাইরে যেগুলো থেকে যেগুলো আসছে, সেগুলো অনেকগুলো হ্যান্ডলারের হাত মানে হ্যান্ডলিং হচ্ছে, মাল্টিপল হ্যান্ডলিং। এবার কার থেকে আমরা নিচ্ছি, তার কি অবস্থা, সে মানে কোথায় নাকে হাত দিয়ে বা হাঁচার পরে জিনিসটা তোমাকে ডেলিভারি করলো কিনা, তার যেহেতু কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য ওগুলো একটু অন্তত সাবান জল দিয়ে মুছে নেওয়া, মানে হোয়ার এভার ফিজিবল, মানে প্র্যাকটিক্যাল এতে মানে সেগুলো করে মেডিসিনের নেওয়াই প্যাকেটটা ভালো। যখন এলো, মেডিসিনের প্যাকেটটা যখন বাইরে বাড়িতে থেকে, এলো হ্যাঁ, সেটা, হ্যাঁ, হ্যাঁ। তখন সেটা প্রথমে সাবান জল প্যাকেটের দিয়ে একটুখানি আউটার মুছে নেওয়া। সারফেসটা, হ্যাঁ, যতটা সম্ভব মুছে নেওয়া, বা সেরকম হলে রোদে খানিকক্ষণ রেখে দেওয়া, সেগুলো প্র্যাকটিস করা ভালো। তার কারণ যার থেকে আমরা নিচ্ছি তার কি মানে অবস্থা, ওটাকে তুমি সে রোদে রেখে দিতে বলছো, যে প্যাকেটটা এলো সেটা রোদে রেখে দিতে মিনিমাম দু রোদে ঘন্টা রেখে খানিকক্ষণ রেখে তারপর সেটা সাবান জল দিয়ে মুছে না, নেওয়াটা হেলদি। খানিকক্ষণ মানে কতটা, মানে আধ ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট, 2 ঘন্টা? একটা টাইম বলো, এবার নাহলে লোকে কতক্ষণ কতক্ষণ সেটা একটা বলা মুশকিল। তার কারণ হচ্ছে ভাইরাস, এই করোনা ভাইরাস সারফেসে কতক্ষণ বেঁচে থাকে সেটা নিয়ে এখন অব্দি প্রচুর গবেষণা চলছে। কেউ প্রথমে আচ্ছা। বলেছিল কিছু ঘন্টা, তারপর এলো 24 ঘন্টা, এখন বলছে অন্তত 48 ঘন্টা। সেই জন্য মানে রোদে ঘন্টা দুয়েক রেখে, আমি এখনই 2 ঘন্টা না 4 ঘন্টা সেটা আমি বলতে পারবো না, কারণ আমি এখানে যা কথা বলছি প্রত্যেকটা কিন্তু রেফারেন্স বেস। যদিও আমি গল্পের ছলে বলছি, প্রত্যেকটা কথা রেফারেন্স বেস। তো ঘন্টা দুয়েক রেখে তারপর সেটা সাবান জল দিয়ে মুছে নেওয়া, বা অ্যালকোহল ওয়াইপস যদি সেটা অ্যাভেলেবল হয় সেটা দিয়ে মুছে নেওয়াটা সেফ, ডেফিনেটলি সেফ। আচ্ছা, একজন লিখেছেন যে যারা স্টেরয়েড নিচ্ছেন, যে সমস্ত স্টেরয়েড নেওয়া, চমক হাওলাদার শুভ, উনি লিখেছেন যে স্টেরয়েড নেওয়া রোগীর কি বিশেষ কোনো যত্ন নিতে হবে? অবশ্যই স্টেরয়েড নেওয়া রোগী ইজ অ্যাট হাই রিস্ক।
এবং এদেরকে অবশ্যই মানে লকডাউনের সময় তো বাড়িতে রাখতেই হবে, এবং লকডাউন চলে গেলেও কিন্তু এনাদেরকে খুব সাবধানে রাখতে হবে। বাইরে থেকে যে কেউ যেন এরকম না আসেন সেটা মাথায় রাখতে হবে। স্টেরয়েড থাকতে হতে পারে যে বডির ইমিউনিটি লো থাকে, এবং ওনাদের কিন্তু অনেক সময় ফিভার বা যেগুলো ফ্লোরিড সিমটমস অফ করোনা ভাইরাস সেগুলো কিন্তু ম্যানিফেস্টেড হয় না, সেই জন্য একটা মাস্কিং অফ সিমটমস হয়। তো সেইটা কিন্তু বোঝাটা মুশকিল হয়ে যায়। সেই জন্য best হচ্ছে তাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা। শুধু স্টেরয়েড পাচ্ছেন নয়, অনেক যারা ইমিউনো কম্প্রোমাইজ, ইভেন ডায়াবেটিক, ক্যান্সার পেশেন্টস, সবাই কেয়ারফুলি এখানে মানে অ্যাডভাইস করতে হবে আপনারা যাতে সেফ থাকেন এবং সবার সাথে যথেচ্ছ কন্ট্যাক্টে না আসেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। তো একজন লিখেছে আমরা সার্জিক্যাল মাস্ক বা ডিসপোজাল গ্লাভস ইউজ করছি। আচ্ছা, হুম। সার্জিক্যাল মাস্ক ভালো। ইউজ করছেন অথবা ডিসপোজেবল গ্লাভস ইউজ করছেন। সুদীপ মন্ডল সার্জিক্যাল লিখেছেন। মাস্ক ইউজ করছেন বা যেই যে মাস্ক ইউজ করবেন না কেন, সেটা একটা জিনিস খেয়াল রাখবেন যে মাস্কের ভেতরের দিকে সারফেসটায় হাত দেবেন না অযথা, এবং সেখানে হাত দেওয়ার আগে বা মাস্ক পরার আগে একটু হাত ধুয়ে নেবেন, এবং মাস্ক ঝুলিয়ে বুকের ওপর রাখবেন না। তার কারণ হচ্ছে মাস্কের আউটার সারফেসে যদি কোনোভাবে ভাইরাস ইনফেকশন হয়, সেটা কিন্তু আপনার জামায় লেগে গেল। তো এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং গ্লাভস পরতে পারেন, গ্লাভস পরলে অনেক সময় এটা 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 কি বলবো, সিউডো সিকিউরিটি চলে আসে। আমি যেখানে ইচ্ছে হাত দিলাম, সে একটা লিবার্টি পেয়ে গেলাম, তো সেই জন্য অন্য মানুষগুলো অনেক সময় একটু বেশি রিস্কে চলে আসে। তো সবকিছুই একটু বুঝে শুনে করতে হবে। তো আমার তো আচ্ছা, মানে যারা সুদীপ মাস্ক মন্ডল পরে ঘুরে লিখেছেন। বেড়ায় আমি তাদের থেকে একটু হ্যাঁ, ভয় থাকি। কেন কেন কেন? হ্যাঁ, বলো। না, কেন মাস্ক তার পরে তারা কারণ ঘুরে তারা তো খুব রিল্যাক্স। না, গ্লাভস পরে সরি। তার কারণ আমি, সরি। হ্যাঁ হ্যাঁ, কারণ তারা যেহেতু গ্লাভস পরে আছেন তারা নিজেরা প্রোটেক্টেড, কিন্তু তারা কোথায় টাচ করছেন, সেখানে আমি আবার হাত দিয়ে ফেললাম কিনা সেগুলো তো আমাকে খেয়াল রাখতে হবে না। তো মাস্ক মানে গ্লাভস পরলে এই একটা মানে পরতে পারেন, কিন্তু আমি বলবো যে গ্লাভস যদি নাও পরেন, রেগুলারলি ফ্রিকোয়েন্টলি হাত ধোবেন, সাবান জল দিয়ে হাত ধুন। অ্যালকোহল হ্যান্ড রাব যদি নাও থাকে, সাবান জল ইজ গুড এনাফ টু কিল দিস ভাইরাস। আচ্ছা, সুদীপ মন্ডল বলে লিখেছেন উনি লিখেছেন যে ডক্টর বাবুকে আমার কোয়েশ্চেন, আমাদের ক্যাম্পে অনেক পজিটিভ কেস পাওয়া গেছে, কিন্তু আমরা এখনো জব করে যাচ্ছি। আমাদের অফিসের মধ্যে একজন এখন কোরিয়ান গাইজ পজিটিভ হয়েছেন, তাতে কি আমাদেরও ইফেক্ট হতে পারে? অবশ্যই, এবং মানে এটা তো এটা তাহলে ক্লাস্টার কিন্তু ইনফেকশন তার হয়ে গেল। কোন অফিস এবং কোথায় এখনো জব করে যাচ্ছেন সেগুলো একটুখানি বলুন। আমার মনে হয় যে ওনার হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো উচিত। হ্যাঁ, অবশ্যই এখানে আপনাদের কারণ নোডাল অফিসার যিনি আছেন, নিশ্চয়ই ওখানে কোনো করোনা ভাইরাসের জন্য নোডাল অফিসার আছেন। তার এটা মানে এতে আনতে হবে, নোটিশে আনতে হবে, এবং এগুলো মানে ক্লাস্টার টেস্টিং, পুরো ক্লাস্টার হিসেবে যাদের সিমটম এসে গেছে তাদেরকে আইসোলেশন, এবং যারা সিমটম আসেনি কিন্তু তারা কন্ট্যাক্টে ছিলেন তাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে। এবং এটা একটা পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং খুব বড় লেভেলের স্টেপ। এটা একজন ইন্ডিভিজুয়ালি কিন্তু করা সম্ভব নয়, ইমিডিয়েটলি এটা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের নোটিশে আনতে হবে, তবেই এটা সম্বন্ধে। আদারওয়াইজ কিন্তু এখান থেকে ভীষণভাবে এক্সপ্লোসিভ রেটে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। দিস ইজ ভেরি ভেরি সিরিয়াস। আর একজন খুব বড় প্রশ্ন করেছেন যে আমি মুসাফির। উনি লিখেছেন ডক্টর দেবকিশোর গুপ্তা, করোনা ভাইরাসের আসলে মূল রহস্যটা কি? করোনা ভাইরাস কি কোনোদিন ধ্বংস হবে না? আপনার কি মতামত জানান। এখানে প্রফেশনালি মতামত জানানো মুশকিল, তবে আমার যেটুকু মনে হয় যে করোনা ভাইরাস থাকবে, হয়তো অনেক ভিরুলেন্স কমে যাবে, যেটা আমি আগে বলছিলাম, কমবে, মানুষের মধ্যে ইমিউনিটি আসবে, অ্যান্টিভাইরাল মেডিসিন হয়তো আসবে, ভ্যাকসিন আসবে, কিন্তু করোনা ভাইরাস থাকবে।
আমাদের কিছু আমার একটা লাইফস্টাইল শেষ চেঞ্জ হয়তো প্রশ্ন পার্মানেন্টলি মেনটেন। হুম, বলো। শেষ শেষ প্রশ্ন করতে চাই। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল আমরা লাইভে আছি, 47 মিনিটস হয়ে গেছে। যে এই যে বলো। করোনা প্যান্ডেমিক হলো, যার জন্য আমাদের আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি অনেকটা দোষ দিয়েছেন হুয়ের অধিকর্তাকে। আমরা দেখেছি ওনার টুইট। আহ, উনি বারবার বলেছেন যে উনি যদি আগে থেকে আমাদেরকে কনসাস করতেন তাহলে হয়তো আমরা এতটা ক্ষতিগ্রস্ত হতো না সারা পৃথিবী। তো যদিও এটা খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, বা তাও তোমাকে জিজ্ঞেস করছি যে সত্যিটা হুম। কি, মানে কতটা আহ, কতটা সত্যি দেখো, পুরো ব্যাপারটা। ট্রাম্পের অনেক বক্তব্য হ্যাঁ, বলো। হুম। হ্যাঁ, মানে পুরো ব্যাপারটা কতটা সত্যি, মানে ধরো যদি ভারতবর্ষে এই যে সাংঘাতিক অবস্থা, যদি আমরা একটু আগে থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলোকে বন্ধ করে দিতাম, তাহলে হয়তো এখানে আসতোই না অনেক। কারণ যেগুলো এসছে সেগুলো তো মোটামুটি বিদেশ থেকে, যতগুলো আমরা পেয়েছি ইনিশিয়াল স্টেজেতে, যে বিদেশ থেকে যারাই এসছেন, আমাদের হ্যাঁ। কলকাতায় যিনি মারা গেলেন তার ছেলে লন্ডন থেকে এলো না, হুম। তাই তো? মনে পড়ছে যতটুকু, লন্ডন হুম। থেকে এলো, তাকে দেখতে গেল তো, বাবা অসুস্থ হলেন, হ্যাঁ। বাবা মারা গেলেন। হ্যাঁ, লন্ডন থেকে। হুম। হুম, হুম। হুম। তো মোটামুটি যারা বিদেশ থেকে এসছেন তারাই হ্যাঁ। মোটামুটি আক্রান্ত হয়েছেন, অন্যকে সংক্রমিত করেছেন। তো সেখানে হুম। আমরা কি একটু হুম। আগে লকডাউন করলে আর একটু ভালো হতো আমাদের ভারতবর্ষ? আর এই যে পুরো প্যান্ডেমিক অল ওভার দ্য ওয়ার্ল্ডে হলো, এখানে ট্রাম্প যেভাবে বলছেন যে হুম। হু ইজ রেসপন্সিবল, হু এর যিনি অধিকর্তা, যাকে উনি বারবার বলছেন যে, তো তোমার কি মনে হয়? হুম। কারণ আমি খুব একটা এই ব্যাপারগুলো জানি না, টেকনিক্যালি আই এম নট ভেরি স্ট্রং। হ্যালো। হ্যাঁ, শুনতে পেয়েছো? হ্যালো? হ্যালো। হ্যাঁ, শুনতে পেয়েছো? শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পেয়েছি। শুনতে পাচ্ছি, হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। না, তুমি ঠিকই, হ্যাঁ ঠিকই বলছো অ্যাকচুয়ালি। তো মানে তোমার, হ্যাঁ শুনতে পেয়েছি। তোমার দুটো প্রশ্ন আছে অ্যাকচুয়ালি তোমার এই পুরোটার মধ্যে। একটা হচ্ছে যে ট্রাম্প, হ্যাঁ শুনতে পেয়েছি। একটা হচ্ছে ট্রাম্প। তো ট্রাম্পের দেখো অনেক বক্তব্যকে নিয়ে আমরা হাসি ঠাট্টা, কারণ আমার কাছে একটা টাইম লাইন আছে যেটা আমি এখানে এখন দেখাতে পাচ্ছি। কার বোঝা যাচ্ছে যে যখন ইউহানে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয়েছে তখনও কিন্তু ডাব্লিউএইচও সেটা স্বীকার করেনি। যখন হয়তো ইউহানে এয়ার ফ্লাইট বন্ধ করে দেওয়া যেতে পারতো যাতে ব্যাপারটা পুরো চায়নার মধ্যেই কন্টেন্ট থাকতো, তখন সেটা করা হয়নি। এবং যখন ইনফেকশনটা বেশ কয়েকটা দেশে মহাদেশে ছড়িয়ে গেছে তখনও প্যান্ডেমিক ডাকা হয়নি। তো এই জিনিসগুলো কিন্তু ডাইরেক্টলি ওয়ের এগেনস্টই যাচ্ছে। তো সেগুলো খুব যে উড়িয়ে দেওয়ার মতন তাও কিন্তু নয়। তো এবার লকডাউনের ব্যাপারে আসি। লকডাউন কখন করা উচিত ছিল এটা একটা খুব ডিফিকাল্ট প্রশ্ন, কারণ লকডাউন দেখো সাইন্টিফিক্যালি তো বলে দেওয়া খুব সোজা। এই 49 দিন রাখলাম বা 3টে ফেজে করলে এতদিন রাখলাম, কিন্তু এর সঙ্গে অনেকগুলো মানুষের মানে রুজি রুটি জড়িয়ে আছে, ইকোনমিক অ্যাঙ্গেল আছে। তো সবকিছু ভেবেই একটা ডিসিশন নিতে হয়। তো ভারতের মতন দেশে যেখানে এত মানুষ মানে একটা পভার্টি লাইনের নিচে আছে, সেখানে লকডাউনের ডিসিশন হয়তো খুবই শক্ত ছিল। তবে আরেকটা জিনিস হয়তো করা যেতে পারতো, যেটা হচ্ছে যে প্রথম দিকে মানে সব লেভেলেই আমাদের দেশে হোম কোয়ারেন্টাইন অ্যালাউ না করে যদি গভর্নমেন্ট ফেসিলিটি কোয়ারেন্টাইন করা যেত, সেইটা হয়তো একটা ভালো আউটকাম আমরা দেখতে পেতাম। কারণ সত্যি কথা বলতে কি, হোম কোয়ারেন্টাইনে যাদেরকে আমরা ছেড়ে দিয়েছি তারা কিন্তু বেশিরভাগই হোম কোয়ারেন্টাইন মানেনি। তো এই একটা জিনিস ভীষণভাবে আমাদের এগেনস্টে চলে গেছে। এবং ওই লেভেলে আমরা যদি ব্যাপারটাকে আটকাতে পারতাম, যারাই ইন্টারন্যাশনাল ট্রাভেলার তাদেরকে যদি আমরা গভর্নমেন্টের ফেসিলিটি কোয়ারেন্টাইন করতাম 14 দিন, একদম নজরবন্দির মতন অবস্থা, তাহলে কিন্তু আমাদের এইরকম মানে কমিউনিটিতে এইভাবে ছড়াতো না। সেই জায়গাটা হয়তো আমরা মিস করে গেছি। মানে তুমি বলতে চাইছো যে যে ইন্টারন্যাশনাল ফ্লাইটে যারা বিদেশ থেকে এলেন তাদেরকে আমরা যখন টেস্ট করে পজিটিভ পেলাম বা পেলাম না, হোয়াট এভার, এলেন, তখন হুম। যে আমরা তাদেরকে বললাম যে যাও তোমরা বাড়িতে গিয়ে 14 দিন থেকে থেকে যাও,
এইটা এইটা একদম। বলা হয়েছিল, তুমি বলছো এইটা না বলে যদি গভর্নমেন্ট থেকে এরকম একটা সিস্টেম তৈরি করা যেত, এইটা না করে ফেসিলিটি তাদেরকে তৈরি অ্যাকচুয়ালি করা রেখে যেত, দিতে হতো। হ্যাঁ, তাহলে এটা এতটা সংক্রমণ হতো না। এইটা তুমি বলতে অবশ্যই চাইছো? অবশ্যই। হোম কোয়ারেন্টাইনের মধ্যে অনেক ট্রাস্ট ফ্যাক্টর আছে, সেটাই আমি বলতে চাইছি। মানে পুরো মানুষের বিশ্বাসের উপর ছেড়ে দেওয়া। এবার সবাই যে সেই বিশ্বাসের মর্যাদা দেবে সেটা তো গ্যারান্টি দেওয়া যায় না। না, আর সবচেয়ে বড় কথা, একজন মানুষ যখন সিমটম নেই, এসিমটোম্যাটিক, তখন কিন্তু অনেক সময় তারা মানে না। এটা হিউম্যান সাইকোলজি, যে আমি তো ঠিক আছি, কোনো সিমটম নেই, বেরিয়ে পড়লাম বাইরে। হয়তো সে তখন ইনকিউবেশন পিরিয়ডে আছে, বা এত মিনিমাম সিমটম হলো সে নিজেই জানলো না। সে একবার বাজার থেকে ঘুরে এলো, 10টা লোককে ইনফেক্ট করে চলে এলো। তাদের হয়তো ইমিউনিটি লো ছিল, তাদের মধ্যে ফ্লোরিড সিমটমস চলে এলো, এই 10টা লোক পরের দিনে 100টা লোককে ইনফেক্ট করে দিল। তো এইভাবেই এটা ছড়িয়েছে, এইভাবেই ছড়িয়েছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য 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 ধন্যবাদ। এবং আরো সত্যি অনেকে কথা, তুমি অনেক যদি দেখো, এই অজস্র প্যান্ডেমিক আটকানো ভীষণ শক্ত। তার কারণ, মানে সারা পৃথিবী যেটা পারেনি, এখানে তো মানতেই হবে যে ইটস নট ইজি অ্যাট অল। বাট আমরা আমরা ভারতবর্ষ, আমাদের দেশ, আমাদের রাজ্য, আমরা অনেকটা কন্ট্রোল করতে পেরেছি এখনো অবধি। যা দেখতে পাচ্ছি আমরা অনেক দেশের থেকে, অনেক রাজ্যের থেকে আমরা অনেকটা এগিয়ে আছি। এগিয়ে আছি ইন দ্য সেন্স আমরা অনেকটা কন্ট্রোল করে রাখতে পেরেছি। তার জন্য তোমাদের মতো ডাক্তার, আমাদের দেশের, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ অনেক ছোট হয়ে যায়, কৃতজ্ঞতা জানাই। আমরা যে এখনো সুস্থভাবে ভালোভাবে এই ঘরের মধ্যে আছি, এতগুলো দিন কেটে গেছে, এখনো আমরা মানুষরা এখনো ভালোভাবে আছি এবং সমস্ত সাপ্লাই ঠিকঠাক আছে, সবাই আমরা ঠিকঠাক মতো এখনো অবধি বেঁচে আছি। এটার জন্য তোমাদের সবাইকে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং অজস্র অজস্র কৃতজ্ঞতা আন্তরিকভাবে জানাই। এবং এতখানি তুমি সময় দিলে দেবকিশোর, ডক্টর দেবকিশোর গুপ্ত, এবং অজস্র মানুষ থ্যাংক ইউ প্রশ্ন সো করেছেন, মাচ। সবার উত্তর খুব আমরা ভালো ঠিক লাগলো দিতে হিরণ। পারলাম না হয়তো, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। সবাইকে হয়তো অনেক প্রশ্নের উত্তর দিতে পারলাম না, অনেক টেকনিক্যাল প্রবলেমের জন্য, স্ট্রিমিং এর প্রবলেমের জন্য, কারণ এখন তো আমরা পুরোটাই টেকনোলজির উপরে বেঁচে আছি। মানে আমি জাস্ট ভাবছিলাম যদি ইন্টারনেট না থাকতো তাহলে এই লকডাউনে কি হতো। তাহলে তো এটাও করা যেত না। মানে আই জাস্ট, মানে সত্যি আনবিলিভেবল, মানে এখনো তো ঘরের সত্যি। মধ্যে বেঁচে আছি ইন্টারনেট আছে বলে, মানে এখনো উই আর কানেক্টেড টু ইচ আদার, মেবি নট ফিজিক্যালি বাট ভার্চুয়ালি আমরা আছি, মেন্টালি অনেকটা স্ট্রং আছি। তো আমরা আবার আসবো, আমরা হয়তো পরে আবার আমরা লাইভে আসবো, তোমারই মতো আরেকজন কোনো ভালো মানুষের সঙ্গে আসবো, যার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। এবং অসংখ্য ধন্যবাদ কিংশুককে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এবং ডক্টর গুপ্ত, ডক্টর দেবকিশোর গুপ্ত, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউ আর জাস্ট নিশ্চয়ই। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। এবং প্রত্যেকে এখানে চ্যাটেতে তোমার প্রশংসা প্রচুর, থ্যাংক সবাই ইউ। অনেকে করছেন এবং প্রত্যেকের অনেক। অনেকের প্রশ্ন হয়তো আমরা উত্তর দিতে পেরেছি, যেগুলো আমরা জানতাম না অনেকটা ভালোভাবে জানতে পেরেছি। তুমি হয়তো এখানে অনেকটা বেশি ভালোভাবে বলতে পারলে, কারণ তুমি তো অনেক অনুষ্ঠানে যাও, সেখানে হয়তো অতটা হ্যাঁ, বলার সময় হয় না, ঠিক ঠিক, অতটা এত তোমার সময় পাওয়া সময় যায় না। এবং এবং আমি অনেক ইনফর্মালি গুছিয়ে বলতে পারলাম, যেটা আমার সত্যি ভালো, হুম। মানে নিজেরও বলে ভালো লাগলো। তোমার প্রশ্নগুলো ভীষণ ভালো ছিল, এবং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ছিল যেগুলো। থ্যাংক ইউ। মানে এক্সেলেন্ট এবং শো। অসংখ্য ধন্যবাদ ফেসবুককে, কারণ ফেসবুক আমাদের এমন একটা জায়গা তৈরি করে দিয়েছে, প্রায় 1.7 নিশ্চয়ই মিলিয়ন ফলোয়ার্স নিশ্চয়ই আছে, অলমোস্ট টু নিশ্চয়ই। মিলিয়ন ফলোয়ার্স, প্রায় হুম, 20 লক্ষ উই মাস্ট মানুষের কাছে আমরা অ্যাকনলেজ দ্যাট। পৌঁছতে হুম। পারলাম আমাদের আমাদের বক্তব্য নিয়ে। এবং আমরা পরে আবার আসবো, আবার সময় সুযোগ নিয়ে। অসংখ্য ধন্যবাদ ডক্টর গুপ্ত, অসংখ্য ধন্যবাদ কিংশুক। এবং আমরা আরেকবার সবাইকে, আমাদের জনসাধারণকে, আমাদের মানুষকে, যাদের জন্য আমরা এখনো সুস্থভাবে আছি, ভালোভাবে আছি, প্রত্যেককে অসংখ্য অসংখ্য অনেক ধন্যবাদ, ধন্যবাদ। কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ শুভরাত্রি। থাকবেন। শুভরাত্রি।